স্থির করলাম না দেওয়াই উচিত হবে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে ইহুদি ঘৃণা, যা হিটলারের হাতে পূর্ণতা পেয়েছে হলোকাস্ট হিসেবে। আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুজে থাকতে পারি না। ওই ইতিহাস আমাদের জানা দরকার, তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো। দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয়। এর সাথে যুক্ত আছে জায়নবাদের উত্থানের ইতিহাস। এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করলো, সেই তারাই কেন আজ জায়নবাদের অন্যতম সমর্থক হয়ে উঠল। 15 লাখ টাকার উচ্চবংশীয় ছাগল কোরবানি কাণ্ডে বাপ ছেলের সম্পর্ককে কোরবানি দিচ্ছেন রাজস্ব কর্মকর্তা, আর তা নিয়ে ছাগলামিতে মক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন প্রশ্ন উঠেছে, ছেলে তুমি কার? বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা বলি, আমলা বলি, তারা কি করেন, কিভাবে সম্পদ অর্জন করেন, কতটা সম্পদ অর্জন করেন, আমাদের এক ধরনের ধারণা আছে। তাদের অসততা সম্পর্কেও আমাদের ধারণা আছে। তাদের নৈতিক মানের কত অবক্ষয় হয়েছে সেটা সম্পর্কেও ধারণা আছে। তারপরও যখন খুব প্রকাশিত হয়ে যায়, সেটা নতুন করে আলোচনার দাবি রাখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক বুঝে থাকতে পারি। ওই ইতিহাস আমাদের জানা দরকার, তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারি। দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয়। এর সাথে যুক্ত আছে জায়নবাদের উত্থানের ইতিহাস। এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করল, সেই তারাই কেন আজ জায়নবাদের অন্যতম সমর্থক হয়ে ওঠে। এই ধোঁয়াশা আমাদের দূর করতে হবে। আজকের আলোচনায় সে ধোঁয়াশা দূর হবে। আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল। আসেন প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা। 135 খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে। 135 খ্রিস্টাব্দে বার কোখবা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল, এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয়। প্রথম শতকের মাঝামাঝি সময় ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল। বিশেষ করে 66 থেকে 73 খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয়, এবং 132 থেকে 135 খ্রিস্টাব্দে বার কোখবা বিদ্রোহ, যেটা আগে বললাম। প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে। রোমান সেনাবাহিনী জেরুজালেম এবং অন্যান্য ইহুদি শহরগুলোকে ধ্বংস করে দেয়। 70 খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে। এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র, যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা, এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়টা এই ফাঁকে একটু জেনে আসি। ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার পূর্বাপর জানা থাকা দরকার। ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজালেম শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল। আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক যেখানে আছে না, এর কাছাকাছি ছিল এই মন্দিরটা। 957 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল। এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র। যিশু খ্রিস্টের জন্মের 586 বছর আগে ব্যাবিলনিয়ার রাজা নেবুকাদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং প্রথম মন্দিরটা ধ্বংস করেন। ব্যাবিলন আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট, যেমন রাজা, রাজকর্মচারী, ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। এর ফলে এই জুডা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। ইহুদি সমাজের গরিব লোক, গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুডায় থেকে যায়। 539 খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দী ইহুদিদের জুডিয়ায় ফিরে আসার অনুমতি দেয়। তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে। এটাই প্রথম ইহুদিদের ডায়াসপোরা বা কলোনি, দেশের বাইরে, মাতৃভূমির বাইরে। এরা শিক্ষিত এলিট।
মোট কতজন ইহুদি ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায় না, তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলনে বন্দী ছিল। বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা জেহিয়াকিন, তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি, ওই সময়ের সমাজের এলিট, বড় লোক, লেখাপড়া জানা লোক, শিক্ষক, বুদ্ধিজীবী। এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে। একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত অংশ, সবচেয়ে এলিট অংশ, সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যায় একটা ডায়াসপোরা গড়ে তুললো। সেটা কত শক্তিশালী হবে ভেবে দেখেন। দুনিয়াতে কোন জাতি বা কোন ধর্মগোষ্ঠীর সবচেয়ে এলিট অংশ ভাগ্যান্বেষণে বিদেশে যায় নাই, একটা দেশ ছাড়া। আপনি আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কোথাও না। তাই ইসরায়েলি ডায়াসপোরা বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী। এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত। আর একটা দেশের এই অভিজ্ঞতা আছে, সেটা কে? আর একটা দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে সারা দুনিয়া সর্বোচ্চ সংখ্যক হাইলি স্কিল প্রফেশনালরা গেছে গত অর্ধ শতাব্দী ধরে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে। ইংল্যান্ডের পিএম ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত, গুগলের সিইও ভারতীয় বংশোদ্ভূত, মাইক্রোসফটের সিইও ভারতীয় বংশোদ্ভূত, শান্তনু নারায়ণ অ্যাডোবির সিইও, ইন্দ্রা নুই পেপসিকোর প্রাক্তন সিইও, পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিইও, লিও ভারাদকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর সিইও, নিকেশ অরোরা পলো অল্টো নেটওয়ার্কের সিইও, রাজা কুমার টেনেট হেলথের সিইও, শুভ্র সাহা নেটওয়েস্ট গ্রুপের সিইও, গীতিকা গুপ্ত ফেডেক্স এর সিইও, মিগুয়েল প্যাটেল এসপিএটি এর সিইও, নাভিল তালিব ডিসকভারি ইনকর্পোরেশনের সিইও, নীল ভাটিয়া জেনারেল অটোমোটিভের সিইও। মিলটা দেখাই দিলাম আর কি। যাই হোক, এবার আসেন আবার ফিরি ইসরায়েলে। সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দিরটা কি? যীশু খ্রিস্টের জন্মের 536 বছর আগে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে, সেকেন্ড টেম্পল। এটা আনুমানিক 515 খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ হয়। মন্দিরটা জেরুজালেমের একই স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল। যীশু খ্রিস্টের জন্মের 20 বছর আগে হেরোড দ্য গ্রেট দ্বিতীয় মন্দিরটা বড় আকারে পুনর্নির্মাণ করে এবং এটাকে প্রসারিত করে। এই হেরোড দ্য গ্রেটের শাসনকালে জন্ম নেয় যিশু। কথিত আছে যে হেরোড দ্য গ্রেট আগেই জানতেন যে যিশু আসতেছেন, যিনি ইহুদি ধর্মকে চ্যালেঞ্জ করবেন। হেরোড দ্য গ্রেট নাকি বেথলেহেমের অনেক শিশুকে হত্যা করছিল যেন যিশু আর বড় হইতে না পারে। যাই হোক, 70 খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমানরা দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয়। আপনারা দেখেন না ইহুদিরা একটা দেওয়ালের সামনে দাঁড়ায় প্রার্থনা করতেছে এরকম করে। ওইটার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইচা থাকা প্রাচীর, একমাত্র প্রাচীর। এইটা ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে। এখন প্রশ্ন হচ্ছে যে ইহুদিদের বিতাড়ন কখন শুরু হলো? ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম, তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করা হয়। ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয়। যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা অনেক সংকুচিত হয়ে যায়। 132 থেকে 135 খ্রিস্টাব্দে যে বার কোখবা বিদ্রোহ, এই বার কোখবা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল, তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর বার কোখবা উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের অবসান ঘটে। রোমান সম্রাট হাদ্রিয়ান বিদ্রোহ দমন করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয়। জেরুজালেমের নাম বদলায় দেয়, নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা, একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়ায় পড়ে। এইটা ইহুদি ডায়াসপোরার শুরুতে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। এই দুইটা বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসন আরো কঠোর হয় এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার আরো সংকুচিত হয়ে পড়ে। ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন মাতৃভূমি থেকে বিতাড়ন এবং বিশ্বজুড়ে ছড়ায় পড়া ঘটনা ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন কথা হইতেছে, কেন রোমানরা পছন্দ করতো না ইহুদিদের? রোমানরা দেবদেবীর পূজা করত, পৌত্তলিক ছিল। ইহুদিদের একস্বরবাদীর চর্চা রোমান সম্রাটরা মেনে নিত না। ইহুদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখত এবং তাদের বিতরণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছিল।
দেখেন, ঠিক একইভাবে মোদি ইন্ডিয়ার সমস্যার সমাধান করতে চায়। মুসলমানদের প্রার্থনা পদ্ধতি তার পছন্দ এবং মুসলমানদের খেদায় ইন্ডিয়ার সমস্যার সমাধান করতে চায়। তো ইহুদিরা বিতাড়িত হওয়ার পরে কোথায় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চল যেমন ইতালি এবং গ্রিসে বসতি স্থাপন করে। 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে এবং 135 খ্রিস্টাব্দে বার কোখবা বিদ্রোহের পরে অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে, যার মধ্যে কিছু ইউরোপীয় অঞ্চল ছিল। মধ্যযুগে ইবেরিয়ান উপদ্বীপে ইহুদিরা বসতি স্থাপন করে, যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে। এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে যুক্ত হয়। মুসলিম শাসনে 8ম শতাব্দী থেকে 1492 সাল পর্যন্ত এই যে সময় ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল, সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ, যখন তারা তুলনামূলকভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায়। 10ম এবং 11শ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা, ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত। ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হলো? ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে। মধ্যযুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন। কিন্তু কেন? কারণ ইহুদিদেরকে দায়ী করা হতো যীশু খ্রিস্টের হত্যার জন্য এবং তাদেরকে ক্রাইস্ট কিলার বলে অভিহিত করা হতো। চসারে ক্যান্টারবেরি টেলস যারা পড়ছেন তারা জানে যে ওইখানে প্রিয়রাইস টেলম্যান নামে একটা গল্প আছে, যেখানে ইহুদিদের নিষ্ঠুর হিসেবে চিত্রিত করা হয়েছে। অনেক মধ্যযুগীয় কাহিনীতে ইহুদিদের শয়তানের সঙ্গী বা রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস এর কথা, শাইলক নামে ইহুদি সুদখোরের চরিত্রের কথা, যে সুদ দিতে পারে না এই জন্য মাংস কেটে নিতে চাইছিল, বুকের মাংস। মনে আছে না? শাইলকের চরিত্রটা লোভী, নির্মম এবং প্রতিহিংসা পরায়ণ। চার্লস ডিকেন্স, আমরা তো জানি উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, আমরা অনেকে পছন্দ করি। অলিভার টুইস্ট, যেটা আমরা পড়ছি ছোটবেলায়, এই উপন্যাসে ফাগিন নামে একটা চরিত্র আছে, যাকে একটা ইহুদি দস্যু হিসেবে চিত্রিত করা হয়েছে। ফাগিনের চরিত্রটা অত্যন্ত নেতিবাচক এবং ইহুদিদের প্রতি বিদ্বেষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনকি এডগার অ্যালেন পো এবং ভলতেয়ার, ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী, তাদের লেখায় ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এডগার অ্যালেন পোর ওক্সেট গসপেল বা আনবিয়ারেবল আরাবেক্স, ভলতেয়ারের কাদিদ, এখানে একটা ক্যারেক্টার আছে ইহুদি বণিকে ডনি সাকার এবং এই চরিত্রটা লোভী, দুর্নীতিগ্রস্ত। ভলতেয়ার আরেকটা বই আছে ডিকশনারি ফিলোসফি, মানে ফরাসিতে। এই বই ভলতেয়ার ইহুদি ধর্ম এবং ইহুদি সমাজের উপরে অনেক সমালোচনামূলক বক্তব্য করছে। রাশিয়ান সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি, তার লেখা একটা বই আছে ব্রাদার্স কারামাজভ। এইখানে চরিত্র চিত্রণে ইহুদিদের উপরে বিদ্বেষ এবং অবিশ্বাসের ছাপ আছে। মধ্যযুগীয় ইউরোপের শিল্পে ইহুদিদেরকে প্রায়শই নেতিবাচক ভাবে চিত্রিত করা হতো। অনেক চিত্রকর্মে ইহুদিদেরকে শয়তানের অনুগামী বা ক্রুশবিদ্ধ যিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। ওই যে গির্জার পিছনে দেখেন না, ওই যে বড় বড় দেওয়াল এবং ওইখানে কাচের জানালা, ওগুলোকে অল্টার পিস বলে, ওই জায়গাগুলোতে ইহুদিদেরকে দুষ্ট চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে স্ট্রাসবার্গ ক্যাথেড্রালের একটা মূর্তিতে ইহুদিদেরকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। রেনেসার সময় অনেক শিল্পকর্মে ইহুদিদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু শিল্পী ইহুদিদেরকে অর্থলোভী এবং সামাজিক অপরাধী হিসেবে চিত্রিত করছে। এল গ্রেকোর একটা বিখ্যাত পেইন্টিং আছে, এখানে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট ইহুদিদেরকে তাড়াইতেছে বাড়ি দিয়ে, পিটায় পিটায়, চাবুক দিয়ে পিটায় পিটায়। আমার বইয়ে আমি এটা ইউজ করছিলাম, ওই যে এনলাইটেনমেন্ট থেকে পোস্টমডার্নিজম বইয়ে এই ছবিটার ব্যাখ্যাও করছিলাম। এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে মন্দির থেকে অর্থলিপ্সী ইহুদি ব্যবসায়ীদেরকে পিটাইতে পিটাইতে বের করতেছে দেখা যায়। দ্য ম্যান অফ সরোজ বা হিয়েরোনিমাস বোস, এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে চিত্রিত করছেন, যেখানে ইহুদি নেতাদেরকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখানো হয়েছে। এরা যিশুকে ক্রুশবিদ্ধ করার আগে যন্ত্রণা দিচ্ছে এবং উপহাস করতেছে। তাদেরকে এমনই নিষ্ঠুর এবং হিংস্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইকো হোমো নারাচনে, এটার মানে হচ্ছে যে বিহোল্ড দ্য ম্যান, এই লোকটাকে দেখো। মানে যীশু খ্রিস্টকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন রোমান গভর্নর এইটা যীশু খ্রিস্টকে দেখায় বলছিল, এটাই ওল্ড টেস্টামেন্টে আছে। এমনকি সাম্প্রতিক সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ে তার লেখাতে পাবেন ইহুদিদের নিয়ে প্রেজুডিস। ইউরোপে মনে করা হতো যে ইহুদিদের নাক বিভৎস রকম বড়। আমি আর্নেস্ট হেমিংওয়ের একটা বই বুক রিভিউ করছিলাম, সান অলসো রাইজেস, যাদের মনে আছে তারা মনে করতে পারবেন।
ওইখানে আমি আলাপটা করছিলাম, যদি সময় থাকে এটা দেখতে পারেন। তাও শোনেন, এই অংশটুকু শোনেন, মজা লাগবে। উপন্যাসটা যার বয়ানে বলা হচ্ছে সেটা আসলে আর্নেস্ট হেমিংওয়ের বয়ান। তিনি ন্যারেট করছেন। উপন্যাসে 5 ধরনের ন্যারেটর থাকে। আর গভীরে গেলাম না, আমি নিজেই খেই হারিয়ে ফেলবো তাহলে। যাই হোক, মূল উপন্যাসে আসি। রবার্ট একজন মিডলওয়েট বক্সার। সে একজন ইহুদি এবং সে বক্সিং শিখেছে এই জন্যে নয় যে সে বক্সিং খুব ভালোবাসে। সে বক্সিং শিখেছে কারণ তাকে যদি তার ধর্ম পরিচয়ের জন্য কেউ অপমান করতে আসে, যেন সে তাকে ফুটাই দিতে পারে। আপনি 13 থেকে 16 লাইন দেখুন প্রথম পৃষ্ঠার। সেখানে হেমিংওয়ে লিখছে যে রবার্টের সাথে স্পাইডার কেলি বক্সিং করতে গিয়ে রবার্টের নাক ফাটিয়ে দিয়েছে। হেমিংওয়ে লিখছে, ইট সার্টেনলি ইমপ্রুভড হিজ নোজ। মানে নাক কিভাবে ইমপ্রুভ করবে? নাক ইমপ্রুভ করার মানে কি? এই যে এইবার ছবিগুলো দেখেন। ইহুদিদের নাক নিয়ে ইউরোপে একটা ডগমা ছিল, আর তা হচ্ছে ইহুদিদের বাঁকানো উঁচু নাক থাকে এবং কুৎসিত বিভৎস। রবার্টের উঁচু নাক ফ্ল্যাট করে দেওয়াতে তার ইহুদি হবার কারণে নাকজনিত যে সমস্যা ছিল সেটা থেকে রবার্ট কখন মুক্তি পেয়েছে। কি সাংঘাতিক! মানে ইউরোপে যে হলোকাস্ট হতে পেরেছে তার গ্রাউন্ড তৈরি করেছে এই ধরনের ডগমাগুলি, আর হেমিংওয়ে সেটা থেকে মুক্ত নয়। এখন এই যে যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী, এই বয়ান কে তৈরি করলো? কার বয়ান? ইউরোপের বয়ান, পশ্চিম তৈরি করছে। খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উত্থিত হয়নি, এটা উত্থিত হয়েছিল ইহুদি ধর্মের একটা ফিরকা হিসাবে। আর ফিরকা মানে তো জানেনি, এক ফিরকা আর এক ফিরকাকে ধর্মদ্রোহী বলে। তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে ইহুদি ধর্মীয় নেতারা, বিশেষ করে সানহেদ্রিন ইহুদি ধর্মীয় আদালত, যিশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছিল। রোমান শাসক পন্তিয়াস পিলাত, মানে রোমান গভর্নর ছিল, যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন। উনি মৃত্যুদণ্ড দেন। পন্তিয়াস পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। পন্তিয়াস পিলাত ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট, সে তো ইহুদি না। রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন। ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে, এটা সত্য, এবং সানহেদ্রিনের সামনে বিচার করে, কিন্তু মৃত্যুদণ্ড দেয় না। পরে যিশুকে পন্তিয়াস পিলাতের কাছে পাঠানো হয়, কারণ রোমানরা তখন জুদিয়া শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল। এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবং ক্রুশবিদ্ধ কারা করে? ইহুদিরা তো করে না, রোমান সৈন্যরা করে। তবে যিশুর মৃত্যুর ক্ষেত্রে ইহুদি নেতাদের অভিযোগের একটা ভূমিকা আছে, এটা সত্য। এবং পন্তিয়াস পিলাতের চূড়ান্ত আদেশ, এটারও ভূমিকা আছে। রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল। তো রোমটা কোথায়? রোমান আইন কারা তৈরি করছে? তো ইউরোপিয়ারা কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসকই যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল? সেটা তো বলে না। এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমের সাহায্য পেল। জায়নবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন। ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করে। ধর্মের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র। আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন, একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন। অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো, এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি। এটাই ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র। এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র 2টা, ইন্ডিয়া আর ইসরায়েল। সেজন্য দেখবেন ইন্ডিয়ার ইসরায়েলের মিল, আদর্শের মিল, চিন্তার মিল, তার পদ্ধতিতে মিল। 19 শতকে খ্রিস্টান জাতীয়তাবাদী আর খ্রিস্টান জায়নবাদীদের দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডর হার্জেল। উনি একটা ধর্মনিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন। এই থিওডর হার্জেলই 1896 সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন। তার সেই বইটার নাম ছিল ডের জুডেনস্ট্যাট। তিনি যুক্তি দিছিলেন যে ইউরোপে ইহুদি নিবরণ হবে, চলবে। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন তা রয়ে গেছে। এটা এমন একটা ঘটনা, এটা সব জায়গায় ঘটতেছে, এবং কি যাদের সাংস্কৃতিক মান উচ্চ, যাদের শিক্ষা দীক্ষা আছে, যাদের সভ্যতা আছে, এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপীড়ন হবে এবং হচ্ছে। যেমন উনি উদাহরণ দিছিলেন, যেমন ফ্রান্স। আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে যিশুর প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে। খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে, এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্ব শর্ত হইতে পারে। অ্যান্টনি কুপার
1938 সালে একটা বই লেখেন, যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে। ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব। উইলিয়াম হেকলার, একজন অ্যাংলিকান ধর্মযাজক, 1884 সালে দ্য রেস্টোরেশন অব দ্য জিউস টু প্যালেস্টাইন এই বইয়ে তিনি যুক্তি দেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন যিশুর প্রত্যাবর্তনের পূর্ব শর্ত। আমেরিকান এবং ইউরোপীয় খ্রিস্টান এবং ইহুদিদের একটা প্রথা আছে, নাম সানডে স্কুল। এইখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠ দেওয়া হতো। এই স্কুলে এমনকি খ্রিস্টান শিশুদেরকেও পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর, যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন। পশ্চিম কেন মনে প্রাণে মনে করে যে ফিলিস্তিন ইহুদিদের সেই প্রমিসড ল্যান্ড যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন? কারণ ওই স্কুলে, সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে। এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদেরকে, মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত, আর আমরা অখণ্ড ভারতের অংশ, অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস। ঠিক সেই একই কৌশল। এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্বেষীরা জায়নবাদকে গ্রহণ করছিল। বিষয়টা অদ্ভুত না? নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে সাপোর্ট করে কেন? ইউরোপিয়ানরা মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো, যে খুব ভালো আইডিয়া। কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে। ওরা বলতে ইহুদি কোশ্চেন, ইহুদি প্রবলেম, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইহুদি সমস্যা মানে কি? মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কিনা। আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা হয়েছে। এমনকি কার্ল মার্কস লিখছে জুডাইজমের মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে। ইংরেজিতে লিখছেন উনি অ্যাবলিশিং দ্য এম্পেরিক্যাল এসেন্স অফ জুডাইজম। 1878 সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিয়োজা ইস্টোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। 1882 সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করার প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমিটিক আন্দোলনের মুখপাত্র হন। 1881 সালে জার্মান সাংবাদিক উইলহেম মার, ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন। বিশ্বের সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, ভালোবেসে না, শাস্তি দিতে। 1898 সালে জার্মান সম্রাট কাইজার উইলহেম II জায়নবাদকে সমর্থন করলো অফিসিয়াল। কারণ কি জানেন? কাইজার বলে ইহুদিরা তো আমাদের পরিত্রাতার, মানে যিশুর হত্যাকারী, তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে, আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে? ইউরোপে কেন থাকবে? ওইখানে যাক, যা খুশি করুক। 3টা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য করে। 1 নম্বর কারণ, আমরা দেখছি আগের বার যে ইউরোপে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল। জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাচ্ছন্ন ছিল। জায়নবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস, ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা, তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, খাপে খাপ ছিল। জায়নবাদ বাইবেলের সেই ভবিষ্যৎবাণী যে যিশুর প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে, ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয়, এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয়। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম, ইহুদি কোশ্চেন, এর সমাধান হিসেবে একটা দারুণ কৌশল হিসেবে কাজ করছিল। এই 3 কারণে 19 শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদকে জনপ্রিয় করে তোলে। তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওনা হয়, তাই না? কিন্তু না, ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ, অসভ্য, বর্বর। তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না। ইহুদিরা তো আফটার অল ইউরোপিয়ান, তাই না? ধর্ম আলাদা। মানে একটা জিনিস দেখেন, ইউরোপ খ্রিস্টানের, এখানে ইহুদিদের জায়গা হবে না। একই জিনিস মোদির রাজনীতি, ভারত হিন্দুদের, এখানে মুসলমানের জায়গা হবে না। জায়নবাদীরা এরপরে তাদের দেশ খুঁজতে থাকে, কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র। অনেক দেশকে চিন্তা করা হয়েছিল, এমনকি উগান্ডাও। যাই হোক, সেটা আমরা দেখব পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল। কিন্তু যে ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখত, সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে। সেটা নিয়েই ছিল আজকের আলোচনা। ধর্মীয় কারণ তো ছিলই, এর পরের পর্বে আমরা দেখব আরো ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চড়াও হতো ইউরোপীয়রা। সাথেই থাকে আমাদের ভারতীয় পণ্য বয়কট আর ইসরায়েলের পণ্য বয়কট একই সুতায় গাঁথা। ভুলে যাবেন না, ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ। আর আমাদের গল্প যতই আগাতে থাকবে, আপনি দেখবেন ভারত
একই টেমপ্লেট অনুসরণ করতেছে। ভারতের সাথে ইসরায়েলের খাপে খাপ সম্পর্ক, সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাবে। তাদের কৌশল, তাদের আদর্শ, তাদের কাজের পদ্ধতি এবং তাদের ভবিষ্যৎ ভাবনা। তাদের শত্রু ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক। সাথেই থাকেন। আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য কোথায় কোথায় তারা খোঁজ করছিল সেইটা আমরা দেখব।